রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে জুলুমের রক্ত লেগে আছে, এটা সমাধান কিভাবে হবে? এই রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে ময়লা লেগে আছে, এটা আপনি ঝাড়ু কিভাবে দেবেন? আপনার ঘরে যখন ময়লা লাগে তখন আপনি ঝাড়ু দিতে আপনি ঝাড়ু ব্যবহার করেন, আপনার বুয়া এসে হয়তো ওই ঘরটা মুছে দিয়ে যায়, আপনি নিজে একটু ধোয়া মোছা করেন। কিন্তু রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যখন ময়লা লাগে তখন সেটা ধোয়া পাল্লা করতে হয়, কিন্তু রক্ত দিয়ে ধোয়া পাল্লা করতে হয়, লড়াই করে ধোয়া পাল্লা করতে হয়। শত শত শহীদকে গত জুন জুলাই আগস্টে রক্ত দিয়ে এই দেয়াল পরিষ্কার করতে হয়েছে, রাষ্ট্রের দেয়াল। এবং প্রত্যেকবারই এই লড়াইটা করতে হয় রক্ত দিয়ে, কারণ রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমাজকে ধুয়ে মুছে ছাপ করবার একমাত্র ঝাড়ু হচ্ছে মানুষের, মজলুমের লড়াইয়ের রক্ত, তার জীবন, তার প্রাণ, এইটাই। এই জন্য বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে। এবং আপনাদেরকে যে এটাই যে লাস্ট ফাইট, এটা আপনি কখনো বলতে পারবেন না। You cannot say that 2024 was the last battle for our freedom and struggle. It's an ongoing process for centuries. এটা চলতেই হবে। এটাই হচ্ছে হক এবং বাতিলের লড়াই, আমরা যেটা বলি, যেটা সত্য মিথ্যার দ্বন্দ্ব বলি, রাইট রঙের যে স্ট্রাগলটা বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায়, সেই ভাষায় দেখবেন একইভাবে বলা হচ্ছে। কয়েক বছর আগে দেখেছি যে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির যে ল ফ্যাকাল্টি আছে, সেখানে তারা বলেছে যে আমরা হার্ভার্ডের ল ফ্যাকাল্টির উপরে একটা স্টেটমেন্টকে স্ক্রিপ্ট করতে চাই। মানুষের একটা স্টেটমেন্ট থাকে না, দেখবেন যে এই যে আলো আসবেই, ফুল ফুটবেই, পরিবর্তন হবেই, দেখবেন এরকম কিছু স্টেটমেন্ট থাকে না। তো তারা এটা ইনভাইট করেছে, তো তাদের ফ্যাকাল্টি এবং ফ্যাকাল্টির বাইরে থেকে প্রচুর স্টেটমেন্ট আসছে। তার ভিতরে একটা স্টেটমেন্ট আসছে হচ্ছে, কোরআনের একটা আয়াত আছে ইনসাফ আদল করবার ব্যাপারে, যে সেটা যদি তোমার আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোনের বিপক্ষেও যায়, তারপরেও তুমি আদল করো, আদল এস্টাবলিশ করো, ইনসাফের কথা বলা হচ্ছে। এই জন্য দেখবেন যে আমাদের সমাজে এই যে ইনসাফের দায়টা কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় বোঝে। এটা দেখবেন লালনের গান যদি শোনেন, দেখবেন লালনকে আমাদের ইসলামিস্টরা খুব ভালোভাবে নিতে পারে না, কারণ সেগুলো বোঝে না। আমাদের যে সুফি ট্র্যাডিশন আছে, যে কারণে ইবনুল আরাবি থেকে শুরু করে সেই মধ্যযুগের যে বড় বড় সুফি যারা ছিলেন, বড় বড় ফিলসফার ছিলেন, তাদেরকে ভুল বুঝেছে। এবং এই লালনের ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে এই রকম সিরিয়াস ইনসাফের কথা বলা আছে। কোন নামে ডাকি তোমায়, দেখবেন লালন জিজ্ঞেস করতেছে, মানে আমি কোন নামে ডাকলে তোমার সাড়া পাবো। এবং দেখতেছে সেটাকে, তুমি কি ভগবান নামে এক্সিস্ট করো, তুমি কি আল্লাহ নামে এক্সিস্ট করো, তুমি কি ঈশ্বর নামে এক্সিস্ট করো, গড না অন্য কোনো নামে, তোমার আসল নামটা কি, লালন জিজ্ঞেস করতেছে। দেখবেন মানে সে কার কাছে চাইবে, কোন নামে চাইবে। আল্লাহ তাআলা বলছে না যে আমাকে ভিন্ন ভিন্ন নামে তোমরা ডাকো, সিফাতের কথা বলা হয়েছে না, আল্লাহ তাআলা জাত এবং সিফাতকে ধরে ধরে ডাকতে বলছে। তো এখন দেখেন এই যে ট্র্যাডিশনটা আমাদের আছে, এই ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে ইনসাফটা, যে সে কেন চাচ্ছে, কারণ সে বোধ করছে যে ব্রিটিশ কলোনির সময় সে তার লালন কখন এক্সিস্ট করেছে। এই যে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলেছে, জমিদারি বন্দোবস্ত, সাদা মানুষ এবং আমাদের এখানকার এই ব্রাউন মানুষদের যে টু টিয়ারের, দুই স্তরের যে জমিনদারি ব্যবস্থাপনায় আমার মানুষ জুলুমের শিকার হয়েছে, জালেমের দ্বারা নির্যাতিত হচ্ছে, সেই সময় লালন বিরক্ত হয়ে গেছে, আর দেখতে পাচ্ছে না যে আমার কৃষক কর দিতে দিতে এত ক্লান্ত, বিদ্রোহ হচ্ছে, এখানে নীল করার আন্দোলন করছে। তখন সে বলছে, গান গাইছে, কোন নামে ডাকি তোমায়, তোমার আসল নামটা কি, আমি সেই নামে ডাকছি, তারপরে তুমি ইনসাফ হয়ে দুনিয়াতে ফিরে আসো। তাহলে এই কলটা ছিল, সে আসলে মুশরিক হয়ে গেছে, সে জানে না যে আসলে তার রবকে ব্যাপারটা তা না, এটা তার মনের আকুতি ছিল, ইনসাফের আকুতি। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা মানুষের সাথে, মানুষের প্রাণের ভিতরে ইনসাফটা, রাইট রঙের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইনগ্রেইন করা আছে। সবচেয়ে মূর্খ লোকটাও দেখবেন সে ইনসাফটা জানে। তাকে আপনি একটা যে কোনো একটা র্যান্ডম রিক্সাওয়ালাকে আপনি একটা চট দেন, সে আপনার উপরে কিন্তু রাগ হবে। সে শিক্ষিত না, কিন্তু রাগ হবে কেন? কারণ এতটুকু সে বুঝছে যে আপনি তার প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন। আপনি দেখবেন একজন কৃষককে, যিনি কোনোদিন লেখাপড়া করেন নাই, তাকে জিজ্ঞেস করবেন যে 30% জমিতে আমি ইরি রোপণ করব, আমাকে কত পরিমাণ কীটনাশক দিতে হবে এবং সার দিতে হবে। সে আপনাকে কেজি বলতে পারবে না, কিন্তু হাত দিয়ে উঠাই দিতে পারবে যে এতটুকু দিবেন, বালতিতে ঢেলে দেবে, এতটুকু দিবেন। কারণ ওই কৃষকের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফের একটা ধারণা দিয়েছেন,
কতটুকু জমিতে কতটুকু রো করতে হবে, কতটুকু গ্যাপ হবে, এর ভিতরে কতটা বীজ বপন করতে হবে এবং কতটা সার দিতে হবে, এইটা হচ্ছে ইনসাফ। অতএব আমাদের টোটাল জগৎ, আমার যে দুনিয়া, আমারটা বিশ্ব ব্রহ্মাণ্ড না, কিন্তু আমার এই যে দুনিয়া, এই দুনিয়ার সাথে হচ্ছে ইনসাফের সম্পর্ক আছে এবং এতে এত ইন্টারটুইনড। এটা যদি না হয়, ইনসাফটা যদি কায়েম না থাকে, আপনি দেখবেন এখানে সুনামি হবে, এখানে চিন্তার সুনামি হবে, মানুষের গণ অভ্যুত্থান হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, ভিন্ন ভিন্ন ভাষায়, সময়ে, ভিন্ন ভিন্ন ব্যানারে। বরিশাল এমন একটি জনপদ যেখানে বাংলাদেশের অন্যতম মানুষদের জন্ম হয়েছে। বরিশাল শেরে বাংলার জন্মস্থান। বরিশাল এমন একটি জনপদ যেখানে ঐতিহ্যগতভাবে আমাদের অনেকগুলো ঐতিহ্য আছে। ধান নদী খাল এই দিনে বরিশাল, কিন্তু এই বরিশাল আজকের আমাদের অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে। আজকের বরিশালের যে 6 লেনের রাস্তার যে দাবি, সে দাবি শুধু বরিশালের মানুষের নয়, সারা বাংলাদেশের মানুষের। কারণ আজকের আমাদের বরিশালে রয়েছে কুয়াকাটা, যেই কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পর্যটন কেন্দ্র হিসাবে আমরা দাবি করি, কিন্তু সেটা শুধু ঢাকাতে বসেই। সেটাকে আমরা যদি এই 6 লেনের রাস্তায় উত্তীর্ণ করতে পারি, সেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যেমন অবদান রাখবে, তেমনি বিশ্বের কাছেও আমাদের এই দেশকে নূতন করে পরিচয় করিয়ে দিতে পারবে। আমরা গত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে দেখেছি বরিশালকে বারবার তাদের প্রতিশ্রুতির মধ্যেই রেখেছে। ওই ফ্যাসিবাদী সরকার দক্ষিণ বাংলার উন্নয়নের নামে তার বাবার বাড়ি টুঙ্গিপাড়ার উন্নয়ন করেছে। আমরা দেখেছি টুঙ্গিপাড়ার উন্নয়নের জন্য 4 লেনের রাস্তা করেছে, কিন্তু আর কয়েক কিলোমিটার করলেই সেই রাস্তাটি দিনাজপুর, খুলনা, বরিশাল মহানগরীর সাথে মিলন হতে পারত। কিন্তু সেটা তিনি না করে তিনি তার নিজের বাবার বাড়ি যাওয়ার জন্য পদ্মা সেতু বরিশাল না করে, বরিশালের রাস্তা না করে পদ্মা সেতু হয়ে তার শুধু বাবার বাড়ি টুঙ্গিপাড়াকে উন্নয়ন করেছেন। অতএব আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমাদের যে 6 লেনের রাস্তার প্রতিশ্রুতি আছে সেটা অনতিবিলম্বে বাস্তবায়ন করে বরিশালের মানুষের প্রাণের দাবিকে মেনে নিন। এখানে সকলের আগত মানুষদের পক্ষ থেকে এ দাবি জানিয়ে আজকের আমি বরিশাল সোসাইটির আহ্বায়ক সম্মানিত সভাপতিকে এবং ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বরিশাল সোসাইটির আজকের সভাপতি, আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি